আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আহ, গত ক্লাসে পড়া ছিল পরীক্ষাগারে ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতি, এরপরে হফম্যান ডিগ্রেডেশন মনোবিক্রিয়া পড়ছিলাম। তো এইখান থেকে আজকে যেটা পড়বো ডায়াজোনিয়াম লবণের গুরুত্ব এবং রাসায়নিক বিক্রিয়া সমূহ। ডায়াজোনিয়াম লবণের গুরুত্ব সমূহ। তো খাতার মধ্যে তোমাদের কিছু পয়েন্ট লিখতে হবে। সেটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণগুলোর সাধারণত ডায়াজোনিয়াম লবণ একটা কি অতি সক্রিয় যৌগ। ইনফরমেশন গুলো মনে রাখবেন, ডায়াজোনিয়াম লবণ হচ্ছে একটা অতি সক্রিয় যৌগ। এরপরে এই রাসায়নিক বিক্রিয়াগুলো সাধারণত আমরা এর যে বিক্রিয়াগুলো আছে এটাকে আমরা তিনটি রাসায়নিক বা তিনটা ভাগে এটাকে আমরা ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে ডায়াজোমূলকের প্রতিস্থাপন বিক্রিয়া। ডায়াজোমূলক মানে এই যে এটা ডায়াজোমূলকের প্রতিস্থাপন বিক্রিয়া। সেকেন্ড হচ্ছে ডায়াজোমূলকের বিজারণ বিক্রিয়া। থার্ড হচ্ছে যুগল গঠন বিক্রিয়া, যেটাকে কাপলিং বলি আমরা। ঠিক আছে, এই তিনটা বিক্রিয়া সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। নাম্বার ওয়ান, ডায়াজোমূলকের প্রতিস্থাপন বিক্রিয়া। নাম্বার টু, ডায়াজোমূলকের বিজারণ বিক্রিয়া। নাম্বার থ্রি, যুগল গঠন বিক্রিয়া। তো এই তিনটার মধ্যে আমি তিনটা অংশ পড়াই দিচ্ছি। প্রথমটা হচ্ছে ডায়াজোমূলকের প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমরা জানি যে বেনজিয়ান ডায়াজোমূলক, ডায়াজোমূলক বা ডায়াজো এর ফাংশনাল গ্রুপ যে অংশটা আছে ডায়াজো এন্ড প্লাস, এইটাকে আমরা সাধারণত লিখি কিভাবে? এটাকে যদি আমরা গ্যাটনিক সংকেত লিখতে যাই, তোমরা জানো যে এখানে এই অংশটাকে ধরো আমি সাইড থেকে দেখাই দিচ্ছি, এটাকে আমরা লিখি কিভাবে? এই ধরো নাইট্রোজেন, এই যে দুটো নাইট্রোজেন আছে, একটা প্লাস একটা মাইনাস, কোনটাই না আসলে একটা প্লাস একটা নিরপেক্ষ। নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে আমরা জানি ইলেকট্রন আছে 5টা। ঠিক আছে, ওই হিসেব অনুযায়ী এখানে তার ত্রিবন্ধন হয়েছে, তার মানে 6টা ইলেকট্রন হয়েছে। অষ্টক হইতে গিয়ে তার ইলেকট্রন রয়েছে আরো 2টা। এই কারণে কিন্তু আমরা কি করি, দেখো এইদিকে সেতো 3টে ইলেকট্রন, 3টার সাথে একটা দুটো তিনটা, এই 3টে ইলেকট্রন কিন্তু তার সাথে কি করছে, শেয়ার করছে ওই নাইট্রোজেনের সাথে। তো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 5টা। আমি এই যে 2টা ফোঁটা দিয়ে দেব, এটাকে আমরা বলি এলপি বা লন পেয়ার ইলেকট্রন। এই দৃষ্টিভঙ্গিতে আমরা বলতে পারি এই নাইট্রোজেনটা অষ্টকপূর্ণ হয়েছে। অপরদিকে আমি যদি এই নাইট্রোজেনের ক্ষেত্রে বলি 1 2 3 4, তার মানে তার সর্বশেষ শক্তি স্তরে নাইট্রোজেনের যে 5টা ইলেকট্রন থাকে, আমরা জানি প্রথম শক্তি স্তরে 2টা, এর পরের শক্তি স্তরে হচ্ছে 1 2 3 4 5। ওই নাইট্রোজেনের 3টে ইলেকট্রন ওই নাইট্রোজেনের সাথে শেয়ার করেছে। ঠিক তেমনি একটা ইলেকট্রন তার অ্যারাই অর বেঞ্জিনের সাথে শেয়ার করেছে। 1 2 3 এই তিনটা নাইট্রোজেনের সাথে একটা ইলেকট্রন কার সাথে করেছে, একটা ইলেকট্রন ফিনাইল মূলকের সাথে। সো সিঙ্গেল ওয়ান, যেটাকে আমরা সিঙ্গেল ইলেকট্রন এখানে রয়েছে। এখন আমরা দেখি তার কয়টা ইলেকট্রন হয়েছে। 1 2 3 4টার সাথে যদি সে মানে এই নাইট্রোজেনের সাথে 3টার সাথে হলো 6টা, আর এর সাথে হলো আর 2টা, তার মানে তার সর্বশেষ স্তরে ইলেকট্রন হয়েছে 8টা। 8টার পরে একটা ইলেকট্রন কিন্তু তার কি রয়েছে, একটা ইলেকট্রনই তার কিন্তু লন পেয়ার ইলেকট্রন হিসেবে তার মানে নিয়ম অনুযায়ী কিন্তু একটা ইলেকট্রন বেশি আছে। তো এই হিসেবে বেশি ইলেকট্রনটা কিন্তু সে কি করবে, ত্যাগ করে দিবে। যখন সে ত্যাগ করে ফেলে তখন সে হচ্ছে প্লাস। এই ওই দৃষ্টিভঙ্গিতে তুমি কিন্তু ওইটাকে প্লাস দেওয়ার কোনো চান্স বা সুযোগ নেই। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে যাব, দেখো নরমালি কিন্তু আমি গ্রাফ কি বলে যে ডায়াগ্রাম অঙ্কন করে দেখিয়েছি। জানো তুমি নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 5টা, শেয়ার করেছে 4টা, সো প্লাস লিখবো একটা। ব্যাপারটা ক্লিয়ার? এটার সাথে যদি আসি, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা,
5টা, শেয়ার করেছে 3টা, অবশিষ্ট রয়েছে 2টা। এই 2টা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই ছিল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মূলত কি বলে ওই ডায়াজোগুলোকে ক্ষেত্রে কোন নাইট্রোজেনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে এই অংশটুকু। আচ্ছা, আমরা এই হিসেবে এখন যাচ্ছি ডায়াজোমূলকের প্রতিস্থাপন বিক্রিয়াটা। এখন মনে রাখবে যে ডায়াজো গ্রুপ, তোমাকে যদি প্রশ্ন করে ডায়াজো গ্রুপ কোনটা, ডায়াজো গ্রুপ হচ্ছে N2 প্লাস, এটা হচ্ছে ডায়াজো গ্রুপ। ডায়াজো গ্রুপকে হাইড্রক্সিল দ্বারা প্রতিস্থাপন করব আমরা, OH গ্রুপ দ্বারা এটাকে সরিয়ে দেওয়া হবে। আমরা তো জানি প্রতিস্থাপন বিক্রিয়া আমরা U1 এবং U2 রিঅ্যাকশন করে আসছি, ওই হিসেবে আমরা এই ডায়াজো গ্রুপটাকে হাইড্রক্সিল গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপন করতে যাই, তো ডায়াজোনিয়াম লবণের অ্যাসিডীয় মানে কি একটা অম্লীয় দ্রবণকে গরম করলে ফেনল উৎপন্ন হবে। এই যে অংশটাকে যদি আমি হাইড্রক্সিল গ্রুপ দ্বারা এটাকে সরিয়ে দিই, এই ডায়াজো গ্রুপটাকে কি দ্বারা, OH দ্বারা, সো ইউ নো দিস ইজ ফেনল বা ফিনাইল অ্যালকোহল বা কার্বলিক অ্যাসিড। তাহলে আমরা বলতে পারি ডায়াজোনিয়াম ক্লোরাইডের একটা লবণ NS মানে এটা হচ্ছে N2Cl যেটি হোক, আমরা তো ডায়াজোমূলকটাকে সরিয়ে দিব, আমরা বলবো ডায়াজোনিয়াম লবণের অ্যাসিডীয় দ্রবণকে গরম করলে ফেনল উৎপন্ন হয় এবং বুদবুদ আকারে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো বিক্রিয়াটা কেমন হবে আমরা যদি বিক্রিয়াটা দেখতে যাই, এই ক্ষেত্রে একটু লক্ষ্য করবে ব্যাপারটা কি এখানে। ফার্স্টে আমরা লিখবো যেহেতু ডায়াজো গ্রুপটাই সরাইবো, তার মানে ডায়াজো গ্রুপ আছে এমন একটা কম্পাউন্ড নিতে হবে বা এমন একটা কম্পাউন্ড নিতে হবে, সেটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই ছিল বেনজিন, তার সাথে একটা ডায়াজো গ্রুপ সমৃদ্ধ একটা যৌগ মানে N2Cl। তাহলে আমরা জানি তো কোন নাইট্রোজেনটা প্লাস এবং কোনটা ক্লোরিনটা মাইনাস। তার সাথে আমরা যুক্ত করব হাইড্রক্সিল গ্রুপ আছে এরকম একটা যৌগ, তাহলে তো অ্যাসিড যুক্ত করতে হচ্ছে। অ্যাসিড তো আর এমনিতে বিক্রিয়া হয় না, তার সাথে কি করতে হবে, পানি দিতে হবে। তো H2SO4 এর উপস্থিতিতে উত্তপ্ত করতে হবে। তো উত্তপ্ত করতে গেলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অল্প তাপমাত্রায় হয়ে যাচ্ছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে পরে অ্যাসিড দিলাম। অ্যাসিডটা আমরা জানি অ্যাসিড দেওয়ার পরে বা ক্ষার দেওয়ার পরে পানিটা আর সে কি থাকে না, পানির অণুটা H2O বা H2O এভাবেই থাকে না, সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন এন্ড হাইড্রক্সিল আয়নে দুটো অংশে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ আমরা এটাকে H+ এন্ড OH- এই দুটো অংশ পাই। এটা হচ্ছে অ্যাসিড ধর্ম বিশিষ্ট আয়ন, এটা হচ্ছে ক্ষারক ধর্ম বিশিষ্ট, অর্থাৎ দুটো অংশ সৃষ্টি হয়ে যায়। তাহলে এই যে ডায়াজো গ্রুপটা আছে, এই ডায়াজো গ্রুপটা সরে যাবে হাইড্রক্সিল দ্বারা। এবং আরেকটা বিষয় আমরা পাবো, এই যে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেন আয়ন আমরা জানি H+ and Cl minus, this is HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। তাহলে প্রোডাক্ট হিসেবে আমরা কি পাইতেছি, ফেনল, এর নাম হচ্ছে ফেনল প্লাস HCl। এই বিক্রিয়াটাকে আমরা বলবো একটা ডায়াজোমূলক অপসারণ বিক্রিয়া। তো এই অনুরূপ বিক্রিয়া আমরা কি করতে পারি, যে ডায়াজো গ্রুপ দ্বারা যে আমরা স্যানমের বিক্রিয়া হ্যালোবেনজিন প্রস্তুত করা গত ক্লাসে পড়ে আসলাম, ডায়াজোনিয়াম লবণের জলীয় দ্রবণকে কপার 1 লবণের অনুরূপ যদি আমরা বিক্রিয়া করি, কপার 1 লবণের সাথে বিক্রিয়া করলে হ্যালোবেনজিন, সায়ানোবেনজিন প্লাস নাইট্রোজেন উৎপন্ন হয়। এটা স্যানমের বিক্রিয়া ছিল। তো এই সাথে যদি আমরা বলি যে ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি এটা আরেকটা পয়েন্ট বলে দিচ্ছি, ডায়াজোনিয়াম লবণের সূক্ষ্ম কণার মানে সরি এটাকে কি বলেছে, ডায়াজোনিয়াম লবণের সাথে কপার চূর্ণ যেটাকে বলেছে, কপার চূর্ণ
এবং গাঢ় HCl বা HBr যাই নিয়ে হবে, মানে হাইড্রাসিড যেটাকে বলা হচ্ছে। লবণের মূলকটি দ্বারা যদি আমরা করি তাহলে সাথে সাথে কি হবে, ক্লোরোবেনজিন বা তুমি যদি HBr না দিলে আহ, ওই ব্রোমোবেনজিন উৎপন্ন হয়। তো ব্যাটার হচ্ছে তোমরা যেটা গত ক্লাসে পড়ছিলাম, স্যান্ডম্যান বিক্রিয়ার সাহায্যে তুমি হ্যালোবেনজিন প্রস্তুত করতে পারো। হ্যালোবেনজিন কি ছিল? হ্যালোবেনজিন এটাই ছিল যে আমরা ডায়াজোনিয়াম লবণ থেকে বা এটাকে হ্যালোবেনজিন মূলত প্রস্তুত করা, হ্যালোবেনজিন প্রস্তুত করা, যেমন ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন, তারপরে কি ছিল সায়ানোবেনজিন, এগুলো প্রস্তুতির সমীকরণটাই ছিল স্যান্ডম্যান বিক্রিয়া। তা আমরা এখন যেটা যাব, এটা একটা পয়েন্ট পড়ছি প্রতিস্থাপন বিক্রিয়া, এরপরের সেকেন্ড হচ্ছে 2 নম্বর আরেকটা পড়ছিলাম যুগল বিক্রিয়াটা মনে হয় একটু না, আরেকটা অংশ পড়ছিলাম ডায়াজোমূলকের, হ্যাঁ একটু আমরা এখন যেটা করব ডায়াজোমূলকের বিজারণ বিক্রিয়া। আগে অপসারণ দেখছি, অপসারণগুলো মানে সরি কি প্রতিস্থাপন, প্রতিস্থাপন কি ব্যবহার করতে পারি, একটা প্রসেস হাইড্রোক্সিল মূলক দ্বারা, স্যান্ডমেয়ার বিক্রিয়া দ্বারা আমরা কি করতে পারি, ডায়াজোমূলকটাকে সরিয়ে দিতে পারি একটা কিসের মানে কপার 1 লবণ নিয়ে মানে ক্লোরিন দ্বারা ক্লোরোবেনজিন, আয়োডোবেনজিন ইত্যাদি প্রস্তুত করা স্যান্ডমেয়ার বিক্রিয়ার সাহায্যে করতে পারি। এখন যেটা যাব ডায়াজোমূলকের বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে মৃদু বিজারক, আমরা বা তীব্র বিজারক যেটা নিই একটা একটা করে মনে রাখতে হবে, মৃদু বিজারক আর তীব্র বিজারক। তীব্র বলে লিথিয়াম টেট্রাহাইড্রোঅ্যালুমিনেট চলে আসবে কিন্তু মনে রাখবে, আর ডায়মন্ড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে হবে। আমরা মৃদু বিজারকের সাথে যখন ডায়াজোনিয়াম লবণকে যুক্ত করব তখন সোডিয়াম সালফেট দ্বারা বিজারণ করলে একটা আমরা কি করতে পারি যে ফিনাইল হাইড্রাজিন হবে। হাইড্রাজিন শব্দটার সাথে সবার পরিচয় থাকার কথা, বাসাবাড়িতে সবার কিন্তু হারফিক বা হারফিক জাতীয় কোনো কিছু আছে। হারফিক যদি থাকে বা অন্য কোনো থাকে, এটার মধ্যে দেখবে এটা লেখা থাকে হাইড্রাজিন প্রোডাক্ট হিসেবে। হ্যাঁ, তো এই হাইড্রাজিনটা আমরা প্রস্তুত করব কিভাবে? প্রস্তুতি হচ্ছে ডায়াজোনিয়াম লবণকে মৃদু বিজারক, যেমন হচ্ছে সোডিয়াম, মৃদু বিজারকের একটা নাম বলতেছি, এটার ট্রিক্স গুলো আছে কোনটা মৃদু কোনটা ইয়ে, এগুলার সম্পর্কে মনে হয় তোমাদেরকে আমি একটা ক্লাস নিব, যেটা এই বছর পরীক্ষার্থী যারা ছিল তাদের জন্য হয়েছে, ইউটিউবে তোমরা পাবে এই ক্লাসটা। আর না হইলে আমি এটা আবার তোমাদেরকে ট্রিক্সের উপর একটা ক্লাস হবে, শুধুমাত্র ট্রিক্স মানে কোনটা মৃদু কোনটা শক্তিশালী বিজারক মনে রাখবা কিভাবে এইরকম। আমরা বলতেছি ডায়াজোনিয়াম লবণটা কি একটা মৃদু বিজারক, যেমন সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইড দ্বারা বিজারণ করলে এটা একটা আংশিক বিজারিত হবে, একেবারে না টোটালি না, আংশিক বিজারিত হয়ে ফিনাইল হাইড্রোজেন উৎপন্ন হয়। সো লিখে রাখবো একটু, ডায়াজোনিয়াম লবণকে মৃদু বিজারক যেমন সোডিয়াম সালফাইড দ্বারা যদি আমরা কি করি আস্তে ডায়াজোনিয়াম লবণকে মৃদু বিজারক যেমন সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইডের সংকেত হচ্ছে Na2SO3, সোডিয়াম সালফাইড দ্বারা বিজারণ করলে এটি আংশিক বিজারিত হয়, এটি আংশিক বিজারিত হয়ে ফিনাইল হাইড্রোজেন উৎপন্ন করে, ফিনাইল হাইড্রোজেন উৎপন্ন করে। তো ফিনাইল হাইড্রোজেনের সংকেত আমি লিখে দিচ্ছি, না করাতে হবে না, পারবে বেনজিনই থাকবে, এই হলো বেনজিন। তাহলে হাইড্রোজেনের সংকেতটা হচ্ছে কি যে নিচেতে বুক সেটি লিখলেই হয়, আচ্ছা আমি লিখে দিচ্ছি এন এইচ, এটা তো তার সাথে নাইট্রোজেনের 3টা হাত থাকে, একটা এই নাইট্রোজেনের এইটা হাত হাইড্রোজেনের সাথে, একটা হচ্ছে বেনজিনের সাথে, আর একটা হচ্ছে আরেকটা নাইট্রোজেনের সাথে। তখন এই নাইট্রোজেনের হাত কয়টা বানিয়েছে, এটার বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি। এই যে অংশটা এটাকে হাইড্রাজিন, এটাকে বলি মানে হাইড্রাজিন নাম কি হচ্ছে, পুরো অংশটার নাম হচ্ছে ফিনাইল, এটার নাম হচ্ছে কি ফিনাইল, আর এটার নাম কি হাইড্রাজিন। তো ফিনাইল হাইড্রাজিন
কিভাবে আমরা প্রস্তুত করব? প্রস্তুত করার সিস্টেমটা হচ্ছে যে ডায়াজোনিয়াম লবণকে মৃদু বিজারক যেমন সোডিয়াম সালফাইড দ্বারা বিজারণ করলে এটি আংশিক বিজারিত হয়ে ফিনাইল হাইড্রাজিন উৎপন্ন হয়। পরে একটা প্রশ্ন হচ্ছে তীব্র বিজারক দ্বারা। তো আমরা এটা দেখলাম, এটার সাথে কি প্রোডাক্ট হবে? সোডিয়াম সালফেট প্লাস HCl হবে। এটা বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি। বিক্রিয়াটা হবে এই যে এটা থাকলো, এই জায়গায় শুধু একটু চেঞ্জ করতে যাচ্ছি। তো তার সাথে সোডিয়াম সালফাইড দিব, সোডিয়াম সালফাইড Na2SO3 সোডিয়াম সালফাইড। মার্কারে কাল কম কিন্তু মানে একটু কম দেবে। সোডিয়াম সালফাইড। আচ্ছা, সাথে এই বিক্রিয়াটার সাথে মানে আমরা তো এটা তো পানির সাথে সংযুক্ত করতে হবে, পানি তো দিতে হবে। আচ্ছা, H2O আর এটা হচ্ছে অ্যারো চিহ্নটা দিচ্ছি। হ্যাঁ, এই জায়গায় আমরা একটা বিষয় এখানে একটু যদি লক্ষ্য করি, দেখবে এখানে এটা এখন নতুন প্রোডাক্ট আমরা পাবো N লিখলাম NH2 1 2 3টা হয়েছে। এটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিন আমরা ফিনাইল হাইড্রাজিনের ব্যবহার যাব পড়ে আসতেছি। ফিনাইল হাইড্রাজিন উৎপন্ন হবে, আর আমরা যখন তীব্র বিজারক দিব, আমি শুধু কিন্তু মানে রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্টের ক্ষেত্রে আংশিক পরিবর্তন করব, সেম ইকুয়েশনটাই থাকবে, শুধু বিজারক প্লাস রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট গুলো চেঞ্জ হবে। তো আমরা আসলে দেখলাম এটা হচ্ছে মৃদু বিজারক দ্বারা যদি আমরা এই বিক্রিয়াটা করি তাহলে উৎপন্ন হচ্ছে কি ফিনাইল হাইড্রাজিন, এন্ড প্রোডাক্ট হিসেবে সহোৎপাদ কি পাবো? তখন সহোৎপাদ হিসেবে পাবো আমরা সোডিয়াম সালফেট প্লাস HCl Na2SO4 প্লাস লবণ পানি কি আর বাকিটা তো আর কেন। আচ্ছা, এই লিখলাম। পরে আসতেছি আমরা তীব্র বিজারক যদি দিই। সবসময় মনে রাখবেন, তীব্র বিজারক যদি বলা হয় তাহলে আমরা সাধারণত কিন্তু জায়মান হাইড্রোজেনের সাথে বিক্রিয়াটা করি, এবং ওই তীব্র বিজারকটা কোথায় থেকে, যেমন আমরা পড়ছিলাম যে কি বলে ক্লেমেনসন হ্যাঁ বিক্রিয়াটায় জিঙ্ক অ্যামালগাম ক্ষার হাইড্রোক্লোরিক অ্যাসিড, তখন বিক্রিয়া করলে কি হয়? জায়মান হাইড্রোজেন হয়। ওই জায়গাটা আমরা বিক্রিয়া মানে অ্যারো চিহ্নের উপরে লিখে দিই। আসলে জায়মান হাইড্রোজেনটাই মূলত বিক্রিয়া অংশগ্রহণ করে, যে তীব্র বিজারক। আর তীব্র জারক হইলে আমরা জানি জায়মান অক্সিজেনটা বিক্রিয়া অংশগ্রহণ করে। এটা 9-10 পড়ছে, এখনো পড়তেছে। সেটা হচ্ছে কি, যেমন ক্ষারীয় বা অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা কি বলে যে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়ায় আমরা কিন্তু জায়মান অক্সিজেন পাই। তো তীব্র বিজারক যদি বলে আর জারক বললে, তুমি তীব্র জারক বললে বুঝে নিতে হবে এটা হচ্ছে জায়মান অক্সিজেনের বিক্রিয়াটা হবে সাধারণত, আর যদি তীব্র বিজারক বলে তাহলে বুঝতে হবে হাইড্রোজেনের সাথে বিক্রিয়াটা হবে। আমরা আসলে তীব্র একটি বিজারক পদার্থ যখন নিব, ডায়াজোনিয়াম লবণকে তীব্র বিজারক, যেমন হচ্ছে জিঙ্ক ও হাইড্রোক্লোরিক অ্যাসিড। জিঙ্ক ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা মিশ্রণের ফলে মানে এটা নিলে কিন্তু মূলত আসলে কি, এটা না নিয়ে তুমি ইচ্ছা করলে কি কি নিতে পারো, যে লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট উৎপন্ন। আচ্ছা, কি দেখছো এখানে? HCl উৎপন্ন হবে না স্যার। আচ্ছা, প্রশ্নের মধ্যে আমার ছিল কি, যে ডায়াজোনিয়াম লবণ সোডিয়াম সালফেট প্লাস ডায়াজোনিয়াম HCl উৎপন্ন হবে। ধন্যবাদ। আচ্ছা, HCl লিখছিলাম না, পানি লিখছিলাম। আচ্ছা, ধন্যবাদ। এই জায়গার ক্ষেত্রে ক্লোরিনটা তো এখানে এই জায়গায় কি হবে? পানির সাথে, আর এটা সোডিয়াম সালফেট হয়ে গেলে এখানে HCl তো আর হচ্ছে না, কারণ
এই যে ক্লোরিনটা কোথায় যাবে, ক্লোরিনটা হাইড্রোজেনের সাথে HCl, আর মূল প্রোডাক্ট হচ্ছে এখানে মূল প্রোডাক্ট কিন্তু ফিনাইল হাইড্রোজেন। তো তীব্র, এটা ছিল মৃদু জারক। আমরা এখন যাচ্ছি তীব্র ক্ষেত্রে। তো তীব্র ক্ষেত্রে আমি যেটা ইজি মনে করি সেটাই দিচ্ছি তোমাকে। অ্যারো চিহ্ন দিলাম লম্বা, উপরে লিখবো লিথিয়াম, এর 3 আর 1 4 জারণ সংখ্যা, আর হাইড্রোজেন দিতে হবে 4টা, হাইড্রোজেন এই ক্ষেত্রে ঋণাত্মক। তো লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট, এইটা দেওয়া মানেই হচ্ছে জাইমান হাইড্রোজেন 4x জাইমান হাইড্রোজেন। এই হচ্ছে তীব্র বিজারক। যদি এটা না নেও তাহলে লিখতে পারো কি জিঙ্কের সাথে, তোমরা জানো জেটেন প্লাস HCl যখন বিক্রিয়া করবে এটাও কিন্তু তীব্র হয়, এটা নয় এটা, যে কোনো একটা তুমি নিলেই তীব্র বিজারক তুমি জাইমান হাইড্রোজেন পাবে। এই জাইমান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হবে অ্যানিলিন প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যানিলিন প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, এইগুলো আমরা পাইতেছি। তাহলে দেখো প্রোডাক্টগুলো কি কি পাচ্ছি, এই জায়গায় NH2 পাইতেছি এখানে, আর অ্যামোনিয়াম ক্লোরাইড পাবো, অ্যামোনিয়াম ক্লোরাইড তো জানি আমরা NH4 অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে সারাংশটা আবার বলতেছি, ডায়াজোমূলকের বিজারণ বিক্রিয়া কি পাবো, হয় অ্যানিলিন নয় ফিনাইল হাইড্রাজিন। তো ফিনাইল হাইড্রাজিন কখন পাবো, যখন ডায়াজোনিয়াম ক্লোরাইডের লবণকে আমরা একটা মৃদু বিজারক পদার্থের সাথে বিক্রিয়া করব, তখন ফিনাইল হাইড্রাজিন উৎপন্ন হবে। মেইন প্রোডাক্টগুলোর নাম বলতেছি। যখন একটা তীব্র বিজারক পদার্থ নিব, যেমন লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট আর জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, তখন জাইমান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে অ্যানিলিন বা ফিনাইল অ্যামিন অ্যান্ড নেশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড। আমরা এখন চলে যাব 3 নম্বর পদ, মানে আমাদের যে পড়ার বিষয়টা হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বরটা ছিল এটাকে বলা হয় কাপলিং রিঅ্যাকশনস। কাপলিং, COUPLING, কাপলিং শব্দের অর্থ হচ্ছে যুগল, এটা হচ্ছে যুগলায়ন আমরা বলি অনেক সময়, বা কোপ বিক্রিয়াও তোমরা যেটা পড়ছিলা, এটার মধ্যে কাপলিং কোপ বিক্রিয়ার পাশাপাশি মনে হয় এটা পড়াইছিলাম আমরা কিনা জানি। আচ্ছা তোমাদের এখানে মনে হয় পড়াইছিলেন কাপলিং বিক্রিয়া। তো কাপলিং বিক্রিয়াটা আসলে আমি বিক্রিয়াটা প্রথম একটু দেখাই দিব, কাপলিং জিনিসটা কি তা আসলে এই জিনিসটা একটু যদি লক্ষ্য করি। আমাদের 3 নম্বর পয়েন্টে চলে আসছি। 3 নম্বর পয়েন্টটা কি, যে ডায়াজোনিয়াম লবণ, ফার্স্টে আমরা গত ক্লাসে পড়ছিলাম ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রস্তুতি, আজকে ওই অংশটা থেকে শুরু করে ডায়াজোনিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশন গুলো যাচ্ছিলাম। ফার্স্টে ছিল কি ডায়াজোমূলকটি অপসারণ করা, তো কি দ্বারা হয় স্যান্ডমেয়ার রিঅ্যাকশন, অর আমরা পানি ক্ষার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণে আমরা পাইতেছি কি হাইড্রোক্সিল মূলক দ্বারা ডায়াজোমূলকটা অপসারণ হয়ে যায়। নেটে প্রবলেম ছিল, আচ্ছা রেকর্ডিং ক্লাস দিয়ে দিন, এটা শুধু তোমরাই পাবে, অন্যরা পাবেন। আচ্ছা আমরা এই যে 3টা বিক্রিয়ার মধ্যে অলরেডি 2টা পড়ে আসলাম, একটা হচ্ছে ডায়াজোমূলক অপসারণ, সেকেন্ড হচ্ছে আমরা এখন যেটা পড়লাম বিজারক, তীব্র বিজারক এবং দুর্বল বিজারক বা মৃদু। মৃদু বিজারকের সাথে হাইড্রাজিন প্রস্তুত হয়, হাইড্রাজিন নিয়ে আমাদের অনেক কথা থাকবে। এরপরে হচ্ছে কি এই মৃদু বিজারকের পরে তীব্র বিজারক, তীব্র বিজারকের সাথে কি উৎপন্ন হয় ফিনাইল অ্যানিলিন কি হাইড্রাজিন, প্লিজ তুমি পরে আসছো হাইড্রাজিন। হাইড্রাজিন হচ্ছে দেখো এইদিকে পরে আসছে, তো একটু পরে আমি চেষ্টা করবো তোমাদের এটা দিয়ে দেওয়ার জন্য, বেশি হয় না একটা কি এই ধরো আমি এটা ভিতরে একটা মাত্র প্রতিস্থাপক বা তার সাথে রেডিক্যাল যুক্ত যে কোনো সাইডে দিলে, কারণ কি বেঞ্জিন হচ্ছে একটা সুষম ষড়ভুজ, এদিকে এদিকে যেখানে দিব এদিকে এক হবে, তাহলে ওইখানে মাথার সহিত দিব কোনো না, এইদিকে মাথা কিভাবে বুঝলাম, আমি যদি এই দিকটা যদি দাঁড়াইতাম আর কি কল্পনা করে, যদি আমি এই দিকে দাঁড়াই তাহলে তো এটাও তো হইতে পারে, একদিকে দিলেই হয়েছে।
দিলাম এখানে, হ্যাঁ, শুধু করে লেখা এন। এন মূলত হচ্ছে হাইড্রোজেনের এই অংশটুকু। এখন হাতগুলো ফিল আপ করে দেওয়া, তাহলে এটার সাথে হাইড্রোজেন দুইটা আর এটার সাথে হাইড্রোজেন হবে একটা, তাহলে 1 2 3 2 আর 3। হ্যাঁ, এইটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিন। আচ্ছা, আমরা এখন যেটা যাব যুগল বিক্রিয়া বা কাপলিং বিক্রিয়া। তা আমি একটু স্লো মোশনেই বলি, আস্তে আস্তে, অনেকেই নেটের কারণেই হোক বা যেভাবেই হোক একটু বুঝতে প্রবলেম হয়। আচ্ছা, আমাদের সময়ও সংকীর্ণ। ব্যাপারটা হচ্ছে কাপলিং রিঅ্যাকশনস এই কারণেই বলছি, কিন্তু একটা বিক্রিয়া না, কাপলিং বিক্রিয়া অনেকগুলো বিক্রিয়া হয়, এই কারণে রিঅ্যাকশনস বলা হচ্ছে। তাই ডায়াজোনিয়ামের আয়ন, এটা হচ্ছে কি ইলেকট্রোফাইল। ইনফরমেশনগুলো মনে রাখবেন। ডায়াজোনিয়ামের আয়ন হচ্ছে ইলেকট্রোফাইল। ফেনল, অ্যারোমেটিক অ্যামিনগুলো প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ায় এদের প্যারা অবস্থানে ডায়াজোনিয়ামের ক্যাটায়ন আক্রমণটা করে। আমি কিন্তু আগে গাঠনিক সংখ্যাটা দেখাইছি, যে নাইট্রোজেনটা থাকে অ্যাকচুয়ালি, তো তোমরা ব্যাপারটা বুঝেছি, যে ফিনাইলের উপর দিকে যে প্রথম নাইট্রোজেনটা থাকে, একটু আবার যদি দেখাই, অংশটা আমি আগে ব্যাখ্যা করছি। ধরুন এই, তাহলে এই যে নাইট্রোজেনটা আছে এটা প্লাস, আর এটা প্লাস মাইনাস কিছু না, তার দুটো ইলেকট্রন থাকে, আর একটা বেশি হয়ে যায়, আমরা একটা প্লাস লিখছি। নিশ্চয়ই বলবো এটা কেন প্লাস লিখছি, এটা আমাকে কেন লিখি নাই ব্যাখ্যা কিন্তু আমি আগে দিয়েছি। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবে। এটা অনেকেই বুঝে না, একটু সমস্যাই হয়, কারণ আমরা শুধু ইলেকট্রন বাহিরের শক্তি স্তরে জানি, নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 5টা, টোটাল ইলেকট্রন 7টা। 5টা ইলেকট্রন হলে সে তো 3টে ইলেকট্রন 1 2 3 3টা শেয়ার করে ফেলেছে, বাকি রয়েছে কয়টা? 2টা। এই 2টা হচ্ছে তার লন পেয়ার ইলেকট্রন। এটা কমপ্লিট, অষ্টকপূর্ণ হয়ে গেছে। বাট এটার ক্ষেত্রে 1 2 3 4, 4টা ইলেকট্রন সে শেয়ার করেছে, বাকি রয়েছে একটা, বাকি রয়েছে একটা। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হয়েছে? এর সাথে 1 2 3 4, মানে 4টা কিন্তু অষ্টকপূর্ণ হয়ে গেছে, আরো তার একটা ইলেকট্রন বাকি রয়েছে। প্রশ্ন করতে পারো কেমনে বাকি রইলো? আরে বাবা, 1 2 3 4, তার 5টা ইলেকট্রন ধরো, এগুলো কোনোটাই নাই, মনে করো এগুলো কোনোটাই নাই। নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? 5টা ইলেকট্রন আছে, একটা দুইটা 1 2 3 4টা হইছে, এই হলো আরেকটা ইলেকট্রন। এখন প্রশ্ন হচ্ছে সে যদি শেয়ার করে ফেলে এই আরেকটা ইলেকট্রন, তো ফিনাইলে তার সাথে একটা শেয়ার করবে, ওই নাইট্রোজেনটা একটা শেয়ার করবে, এটা একটা শেয়ার করবে, এটা একটা শেয়ার করবে, তাহলে তার ইলেকট্রন কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8, এটাই একটা বেশি রইলো না? তো বেশিটাকে আমরা কিভাবে লিখি? একটা ইলেকট্রন দিয়ে দিছে প্লাস, এই কারণে নাইট্রোজেনটা হচ্ছে এটা প্লাস। এখন তুমি যদি ওই সংকেতটা এইভাবে লিখো, যে আমি ইচ্ছা করলে কিন্তু লিখতে পারি n n এটা প্লাস দিতে পারি, ইটস রং। এটা একটা নিঃসন্দেহে ভুল হবে, কারণ এই নাইট্রোজেনটা প্রশ্নই আসে না এটা প্লাস হওয়ার। আশা করি এই যে ব্যাপারটা বুঝতে পারো, এটা প্লাস হবে আর এটা কোনো প্লাস না, এর মধ্যে লং প্যার ইলেকট্রন থাকবে বা এলপি থাকবে, আর ওই এলপিতে কি করতে পারে, সে ওই সন্নিবেশ সমযোজী বন্ধনে যুক্ত হতে পারে, আর এটা নিঃসন্দেহে এটা পজিটিভ। অতএব এটা পজিটিভ হওয়ার কারণে বেনজিন বলতে কি ইলেকট্রন টেনে নিবে সে, এটা নিঃসন্দেহে তোমাদের জানা কথা। আমরা আগের ক্লাসে এগুলো নিয়ে যথেষ্ট পরিমাণ কথাবার্তা বলেছি। যেহেতু সে প্লাস, তাই বেনজিন বলয়ের ডেনসিটি অর ইলেকট্রন ডেনসিটিটা কি হয়ে যাবে, ফলে পাই বন্ধন যেগুলো আছে, আমরা যদি দেখতে যাই পাই বন্ধনগুলো, এন একদম এই পাই বন্ধনে ইলেকট্রন সে টেনে নিবে, তাহলে কি হয়ে যাবে? 2 4 6 ইলেকট্রনের হ্রাস হয়, ফলে ক্যাটায়নের সৃষ্টি হয়। ওই কথাগুলোই বলতেছি। আর বিশেষ করে তোমরা জানো এগুলো আমি তো রেকর্ড বন্ধ করে পড়াই এই অংশগুলো। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। সামিয়া, জি স্যার, তুমি বলবেন এটা কি বুঝতে পারছেন কিনা? উমা, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কই তুমি তো মাত্র আছে না, জলদি। জি স্যার, বুঝতে পারছি স্যার।
আচ্ছা, আমরা যে বলতেছি যে বেনজিনের যে +2 2 4 6 এ মানে এটা ধনাত্মক চার্জযুক্ত কেন হয়? ধনাত্মক চার্জযুক্ত এই কারণেই হবে, বেনজিন মূলত কি ইলেকট্রন টেনে নিবে। আর তোমরা যদি মানে এটা বুঝতে যদি অসুবিধা হয় এই নাইট্রোজেনটা কেন প্লাস হলো, এটা কেন হলো না, অনেকের কাছে এই প্রশ্নটা থাকে। আর তোমাদের মতো যখন আমি ছোট ছিলাম তখনও প্রশ্ন করতাম মনে মনে, ওমা প্রান্তিকটা তো সারা জীবন শুনতাম প্লাস হয়, এই নামটা কেন? ব্যাপারটা এটা না, আমরা শুধু বাইরের ইলেকট্রনটা যোগ বিয়োগ করব। পাঁচটা আছে, সে তো এখানে এটার ক্ষেত্রে হচ্ছে পাঁচটার মধ্যে সে তিনটা শেয়ার করে ফেলেছে, সুতরাং দুইটা রয়েছে, ওই দুইটা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন। আর অপরদিকে এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি একটা বিষয়, সেটা হচ্ছে কি 1 2 3 4, হ্যাঁ চারটা ইলেকট্রন শেষ মানে তার নিজের অন্যর সাথে চারটার সাথে শেয়ার করে অষ্টপূর্ণ হইল, কিন্তু তার তো ইলেকট্রন আছে 5। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তার পাঁচটার মধ্যে কিন্তু স্যার ওয়ালাইকুম আসসালাম নুসরাত। নাইট্রোজেন, হ্যাঁ শুনতে স্যার পাচ্ছি। নাইট্রোজেন 4টা ইলেকট্রন কিভাবে শেয়ার করে? ওর তো কোনো ডি অরবিটাল নাই, ও তো সর্বোচ্চ 3টা ইলেকট্রন শেয়ার করে না। কথা শোনো, কথা শোনো, কথা শোনো। আমরা জানি নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 5টা। কথা বোঝা গেছে? সেই জি স্যার। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যদি দেখি NTH, দিস ইজ হাইড্রোজয়িক অ্যাসিড। তা এখানে দুটি নাইট্রোজেনের হচ্ছে কত হয়? দুটি নাইট্রোজেনের হয়ে যায় 3, একটার হয় 5 জারণ মান, যেটা তোমরা এত চিন্তা ভাবনা করে পড়ো নাই এই ছোট ক্লাসে। তা কেমনে হয় আমি একটু আসলে মার্কেটটা আমাদের কালি একটু কম, একটু যদি কষ্ট করে দেখো তোমরা। আমরা গাঠনিক সংখ্যাটা একটু দেখাচ্ছি। n এটা দেখবেন n n n h, তাহলে এটা তিনটা হাতে দিলে একটা দুটো তিনটা, এটা তিনটা হাতে দিলে গেলে একটা, সরি তিনটা, এই যে দুইটা এটার ক্ষেত্রে দেখি তিনটা হাত হইছে, এটা তিনটা হাত হইছে, কিন্তু এটার পার্ট হইছে +5। তাই তিনটা নাইট্রোজেনের মধ্যে একটা পাস হইতে পারে, ব্যতিক্রম হয়, এখানে ডি ব্লকের প্রশ্ন না। আমরা গাঠনিক সংখ্যা দেখতে যাচ্ছি। এই নাইট্রোজেনের ক্ষেত্রে যদি দেখি সে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা, আমরা যদি এখানে একটু চিন্তা করে দেখি এই নাইট্রোজেনের শেয়ারের পরে আমরা দেখব এই নাইট্রোজেনের ইলেকট্রনগুলো আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখতেছি ফটাফটা নিই, 1 2 3 1 এই, তাহলে সবার সর্বশেষে 5টা ইলেকট্রন হিসাব করি আমরা, 3 2 5টা পাশাপাশি লিখতেছি। এটা হচ্ছে 1 2 3 4 5 লিখলাম। এখন এদের সাথে যদি যৌগ গঠন করতে হয়, এই নাইট্রোজেনের সাথে এই যে একটা দুইটা তিনটা ত্রিবন্ধন হয়েছে, অর্থাৎ তার শেয়ার ইলেকট্রন ঠিকই হয়েছে, অষ্টপূর্ণ হয়ে গেছে। কিভাবে? এই যে 1 জোড় 2 জোড় 3 জোড় আর 1 জোড় 4 জোড়, মোট 8টা ইলেকট্রন আছে। সে এটা ছাড়া কিন্তু অষ্টপূর্ণ হয়ে গেছে, 1 2 3 4, কিভাবে 8টা হয়ে গেল, কিন্তু তার একটা ইলেকট্রন মানে সিঙ্গেল ইলেকট্রন রয়ে গেছে। সেই ইলেকট্রনটা কিভাবে মানে যদি বেশি থাকে, মনে রাখবে কোনো একটা এই যৌগ গঠন করার পরে অষ্টপূর্ণ অপেক্ষা বেশি থাকে, তাহলে এইভাবে যদি দেখো হিসাব করে তোমার কি করতে হবে, একটা প্লাস দিয়ে দিলেই হবে, মানে ইলেকট্রন সে দিয়ে দিচ্ছে। তো তোমার প্রশ্ন ছিল কিভাবে করে, কিভাবে করে বলতে আমরা যদি ওইভাবে বলি তার ডি ব্লক নাই, শেয়ার করা হয়েছে, শেয়ার তো এখানে এই পর্যন্ত সে 1 2 3 4 চারটা শেয়ার করলে পরে অষ্টপূর্ণ হয়ে গেছে, আর এই ইলেকট্রনটা সে ছেড়ে দিয়েছে। এই ছিল নিশি। জি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? হিমি, ওই মিমি কই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ধরে ভাই তুমি মাথা না কিনে বুঝছো নি এটা বাইরে ভেঙে লেখতেছি তো আজকে। জি স্যার, বুঝছি। ও আচ্ছা, মিমি কই মিমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিমি তুমি বুঝছো নি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। ফাবিহা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফাবিহার কোনো প্রশ্ন আছে কিনা এই ড্রাইজোনিয়ামের অংশটুকু নিয়ে? জি না স্যার, বুঝছি। আচ্ছা আদিব? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জলদি বলো, 1 মিনিট আছে তো, কোনো প্রশ্ন আছে কিনা এটা নিয়ে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা দ্বিতীয় অধিবেশনের আগে প্রথম একটু বেসিক নিয়ে কথা বলবো, এরপরে আছে দ্রুত।
তারপরে মুনিয়া আছে কিনা? মুনিয়া মুনিয়া তো মনে টাইম শেষ, সে চলে যাচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই। নাবিলা, জি স্যার। এনি কোয়েশ্চেন প্লিজ টেল মি। না স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শোনো, আমরা দ্বিতীয় অধিবেশনে যাওয়ার আগে যেহেতু এখানে অল্প সময় আছে, একটু কথা বলি এখান থেকে। এইটা যদি আমরা না বুঝি তাহলে এটা কেন যে সেই ইলেকট্রনটা ওইদিকে টেনে নেয়, বা কেন যে এটা যে নিষ্ক্রিয়কারী মূলক হয়ে যায়, বেনজিন নিষ্ক্রিয়কারী মূলক বলা হয় এটাকে, না? বা মেটা নির্দেশক। মেটা নির্দেশকের জন্য আমরা সূত্র বলছিলাম সেই ছোটবেলার পড়া, যে কি SON সন চিন্তাকারী